হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল আর্চারি ব্লগস। ব্লগিং করার ইচ্ছাটা আমার বরাবরই ছিল, কিন্তু সময় বা সুযোগের অভাবে কোনোটাই হয়ে ওঠেনি। কিন্তু যখন জানতে পারি যে মানুষটার সঙ্গে আমার বিয়ে হয়েছে, তারও মনে মনে এরকম একটা সুপ্ত বাসনা বরাবরই ছিল, তাহলে আর দেরি কেন, আমরা হানিমুন দিয়েই ব্লগিং করাটা শুরু করে ফেললাম। অষ্টমঙ্গলার পরের দিনই আমরা দুজন মিলে হই হই করে ফলকনামা এক্সপ্রেসে করে হাওড়া থেকে যাত্রা শুরু করলাম। গন্তব্য গন্তব্য হচ্ছে ডুবলাগাড়ি। হ্যাঁ, উড়িষ্যার একটা অফবিট লোকেশন, যেটার নাম তোমরা এখন প্রায়ই শুনছো, যেখানে 4টে জায়গা একসঙ্গে আছে, মানে 4টে জিনিস একসঙ্গে হাতের কাছে পাওয়া যাবে: সমুদ্র, জঙ্গল, ঝর্ণা আর পাহাড়। এই ট্রেনে যাচ্ছি, যেতে যেতে একটু একটু কুরকুরে খাচ্ছি, কুরকুরে খেতে খেতে মাঝে মাঝে একটুখানি বরের সাথে খুনসুটি করছি। একটুখানি বরের সাথে খুনসুটি না করলে পেটের ভাত আবার হজম হয় না। তো যাই হোক, জার্নিটা আমরা ভীষণই এনজয় করছি। আর বরটা মাঝে মাঝে একটুখানি রেগে যাচ্ছে, ভাবছে যে বাবা কার পাল্লায় পড়েছি। এই দেখুন আবার রেগে যাচ্ছে, আরে এত রেগে যেও না, রেগে যেও না, সহ্য করো সহ্য করো। কিন্তু সবই ঠিক ছিল, কিন্তু ট্রেনটা একটুখানি দেরি করে ফেলায় আমরা ওখানে অনেকটা সন্ধে করে পৌঁছেছিলাম। আমরা যে ক্যাম্পটাতে উঠেছিলাম, সেই ক্যাম্পটার নাম হচ্ছে ওশেন ব্রিজ রিট্রিট। আর সেখানে আমরা নিয়েছিলাম ডিলাক্স লাক্সারি কটেজ। ডিলাক্স লাক্সারি কটেজের ভেতরটা অনেকটা এরকম। এটা ছাড়া আরও 2 ধরনের কটেজ আছে, যেমন মাড কটেজ, বাম্বু কটেজ। এই দুটো কালকে সকালের ব্লগে আমি তোমাদেরকে সবাইকে দেখাবো। এখন একটুখানি সন্ধে হয়ে গেছে, তো তাই জন্য সেই জিনিসটা তোমাদের ঠিক করে দেখাতে পারলাম না। আর এই যে বরমশাই এসে ঢুকে পড়েছে। ও বর, কি খবর? আরে বলো। তো যাই হোক, আশেপাশের পরিবেশটা এত সুন্দর, এত ভালো লাগছিল, সঙ্গে গান বাজনা, বারবিকিউ, চিকেন কাবাব, চিংড়ি কাবাব, পনির কাবাব, কি না নেই সেখানে। আর আমি তো বিন্দাস একদম উড়ে উড়ে ঘুরে বেড়াচ্ছিলাম। আমি একটুখানি উড়ে উড়ে ঘুরে বেড়াতেই ভালোবাসি। আবার মানে খুব বেশি স্টাইল মারতে গিয়ে আবার হোঁচট খেয়ে পড়েও যাচ্ছিলাম। যাই হোক, বলে রাখি, এই যে টুপিটা দেখছেন, এই সেম টুপি আমি আর আমার বর দুজনেই পরে আছি। আমাদের ঘুরতে আসার আগে শ্বশুরমশাই দুজনকেই হাতে এটা দিয়ে বলেছিল পরতে, তো দুজনেই আমরা স্টাইল মেরে এই টুপিটা পরেছি। আর তো মানে এত সুন্দর লাগছে আশপাশটা। তখন বোধহয় লুঙ্গি ডান্স গানটা চলছিল। বরকে বললাম, ও বর নাচো নাচো। ফার্স্টে তো রাজি হলো না, তারপর হ্যাঁ হেভি কোমর দোলালো, দেখছেন তো, হেভি আছে বরমশাই একবারে। আর ওইদিকে বনফায়ারেরও ব্যবস্থা করা ছিল। এবার বনফায়ারটা ঘিরে আশেপাশে সমস্ত যারা ট্যুরিস্টরা এসেছিল সবাই ভীষণ এনজয় করছিল। আমরা কাবাব খাচ্ছিলাম, গান শুনছিলাম, আর পুরো পরিবেশটা উপভোগ করছিলাম। আর হঠাৎ করে দেখতে পাই আমাদের প্রতিবেশী কটেজে 4জন কুকুর এসে উপস্থিত। আর 4টে কুকুরকে এত সুন্দর সুন্দর 4টে জামা কাপড় পরিয়েছিল, মানে তারা যখন ল্যাজ নাড়াচ্ছিল দেখতে যা সুন্দর লাগছিল, মানে কি বলবো। দিয়ে এবার চলে আসি রাত্রিবেলার ডিনার টেবিলে। ডিনারে তো অনেক রকম আইটেম ছিল। আমরা অর্ডারটা দিয়ে বসে বসে ওয়েট করছিলাম কখন খাবার আসবে, কখন খাবার আসবে। বর তো ফার্স্টে একটুখানি মাথাটা চুলকে নিল, একটুখানি গোঁফটাও ঠিক করে নিল, দিয়ে একটুখানি তার কাছে জানতে চাইছিলাম যে কেমন লাগছে তার। আচ্ছা, এবার হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। মানে দেখেই তো মানে জিভে জল চলে আসছে। তার মানে দেখি যদি এরকম হয়, খেতে তো নিশ্চয়ই আরো অনেক ভালো হবে। খেয়ে দেখি একটু। এবার ভোলা মাছটা টেস্ট করে দেখে নিই। ভোলা মাছ টেস্ট করছে এক ভোলা। দেখা যাক কে সব থেকে বেশি ভোলা, মাছটা বেশি ভোলা না মানুষটা বেশি ভোলা। ও ভোলা দা, ভোলাকে কেমন খাচ্ছ? ভালো খেতে, ভালো টেস্ট খেতে। আছে, হ্যাঁ ভালো খেতে। পরের দিন সকালে ভোর হতে না হতেই আমরা তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ি ডুবলাগাড়ি সি বিচের উদ্দেশ্যে। আমাদের ক্যাম্পের পেছনের দিকে একটা দরজা ছিল, সেই দরজাটা খুলেই দেখি বাইরে বিশাল ঝাউবন। আর ঝাউবনে গাছের সমারোহ, আর গাছের পাতাগুলোর ফাঁক দিয়ে সূর্যের আলো এত সুন্দর লাগছিল যে কেউ না দেখলে বিশ্বাসই করতে পারবে না। তারপর আমরা দৌড়ে 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 চলে এলাম ডুবলাগাড়ি সি বিচের উদ্দেশ্যে। কারণ যেহেতু আগের দিন রাত্রিরে আমাদের ট্রেনটা লেট করায়,
সি বিচের আনন্দটা আমরা ঠিক করে উপভোগ করতে পারিনি। ওই জন্য সকালবেলা উঠে থেকেই উদ্দেশ্য ছিল যে আগে ডুবলাগাড়ির সি বিচে যাব। আর সি বিচটা তো দেখে বুঝতেই পারছেন, সামনে ঝাউবনের সমারোহ, ওদিকে বর বোধহয় কী একটা খুঁজছিল, হ্যাঁ বোধহয় ঝিনুক বা কিছু একটা খুঁজে পেয়েছে। তারপর যাই হোক, বালিতে নাম লেখা থেকে শুরু করে আরও অনেক কিছু, মানে যা যা হয় আর কি, কোনো কাজই বাকি থাকেনি। তার মধ্যে এই সূর্যের আলোটা যখন সমুদ্রের জলের ওপর পড়ছিল, যে চিকচিক করছিল আর এত সুন্দর লাগছিল, কখন কখন মনে হচ্ছিল যে আমরা হয়তো গোয়াতে এসে পড়েছি। তো যাই হোক, সমস্ত মিলিয়ে একটা অসাধারণ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম আমরা। আগের দিন রাত্রিবেলা ট্রেন লেট করায় যে আফসোসটা করছিলাম, ইস আমরা কি তাহলে সি বিচটা উপভোগ করতে পারবো না, কিন্তু পরের দিন যখন আমরা ওখানে উপস্থিত হলাম, বিশ্বাস করুন আগের দিনের আফসোসটা কিন্তু পুরোপুরি কেটে গেল। আর আমরা দুজনে একদম জোর কদমে আনন্দ করেছি। কলকাতা থেকে প্রায় 4 ঘন্টা সময়ের মধ্যে এত সুন্দর একটা লোকেশন, যেটা না দেখলে বিশ্বাসই হতো না। আর এখানে আমরা দুজন একটুখানি নিজেদের পরিচয় দিচ্ছিলাম। তো যাই হোক, সাউন্ডটা অফ করা আছে, কারণ যেহেতু এত সমুদ্রের ঢেউয়ের আওয়াজ আসছিল, ওই জন্য তার মাঝে আমাদের গলাটা ঠিক করে শোনা যাচ্ছিল না। আর এই যে আমরা দুজন একদম চাঁদ বদন দুটো নিয়ে খুব সুন্দর পোজ দিচ্ছিলাম। তারপর সমুদ্রের ধারে দুজন দৌড়ে দৌড়ে একটুখানি ধরাধরি খেলাও খেলে নিয়েছিলাম। তারপর যেটা হয়, আমি আবার বলছিলাম তুমি আবার ঠিক করে ভালো করে ফটো তুলে দাওনি, সেই নিয়ে আবার একটুখানি ছোটোখাটো ঝগড়াও হয়ে গেল। তো যাই হোক, যেহেতু পরিবেশটা এত সুন্দর ছিল, তো সমস্ত ঝগড়ার মাঝখানেও আমরা কিন্তু চুটিয়ে আনন্দ করেছি। আর এখানে একটুখানি বরকে বলছিলাম, বর আপনি একটুখানি ভালো করে রিলস বানিয়ে দাও তো। আমি বলেছিলাম যে আমি হাঁটবো, আমার সঙ্গে সঙ্গে তুমি চলবে, আর একদম বর মশাই সেই ইনস্ট্রাকশন ফলো করে আমার সঙ্গে সঙ্গে চললে একটা দারুণ রিলস ভিডিও বানিয়ে দিয়েছে। আর ওই যে ওপরে হাত দেখালাম, আমার হঠাৎ করে মনে হয়েছিল যে ওপরে একটা হনুমান বসে আছে, কিন্তু বিশ্বাস করুন ওপরে কোনো হনুমান ছিল না, যেটা পরে ক্লিয়ার হলো। তো যাই হোক, আমি নিজেই একটুখানি লাফিয়ে লাফিয়ে হনুমানমূলক কীর্তিকলাপ করে নিচ্ছিলাম। তো যাই হোক, কালকে বলেছিলাম না যে সকালবেলা বাকি কটেজগুলো দেখাবো, তো একটু আগে যেটা দেখলেন সেটা হচ্ছে টেন্ট। আর এটা ছাড়াও এইদিকে আছে হচ্ছে বাম্বু কটেজ। বাম্বু কটেজটা পুরোটাই বাম্বু দিয়ে তৈরি, আর চালটা খড়ের ছিল। আর এখানে এই যে আমরা হাত ধরে দুজনই মোবাইলটা অন করে একটা ভিডিও করছিলাম। ওর ভিডিওটা আমি দিতে পেরেছি, আর আমার ভিডিওটা আমি জানি না কোথায় রেখেছি, খুঁজে পাচ্ছি না। আর এই যে সকালবেলা ব্রেকফাস্ট, লুচি, তরকারি, ডিম সেদ্ধ আর হচ্ছে পান্তুয়া। এবার বরটাকে একটুখানি ভাবলাম খাইয়েই দিই। ওই যে বলে না যে শেয়ারিং ইজ কেয়ারিং, তাই জন্য নিজে যাই খাই বরটাকে একটুখানি অল্প অল্প করে খাইয়েও দিই। আর ওদিকে বরটা দেখো নাও বলে না, হাঁ করে পুরোটাই খেয়ে নেয় একেবারে, একদম অবলা ভোলা ভালা একেবারে। তারপর অবশ্য বরটা বললো যে শুধু আমি খাওয়ালে হবে, ও নাকি আমাকে খাইয়ে দেবে। তো যাই হোক, সেও আমাকে খাইয়ে দিল। এরপর পরের দিন আমরা চলেছি ডুবলাগাড়ি থেকে চাঁদিপুরের উদ্দেশ্যে। ডুবলাগাড়ি থেকে চাঁদিপুরের উদ্দেশ্যে যাওয়ার সময় এই একটা টেম্পেলে আমরা এসে পৌঁছেছিলাম। এবার এখানে তো জামাই, মানে নতুন জামাই, নতুন জামাই হয়েছে, তাকে জিজ্ঞেস করছিলাম ও জামাই কেমন লাগছে বলো ঘুরতে। একটুখানি মাঝে মাঝে গালটাও টিপে দিচ্ছিলাম, বেচারা দাড়িটা না কেটে খুব বিপদে পড়ে গেছে। তারপরে আমরা চলে গেছিলাম ব্লু লেকে। আর ব্লু লেকে যাওয়ার পর মনে হচ্ছিল যে ইস, যদি এখানে একটুখানি বোটিংটা করতে পারতাম, কিন্তু এখানে কোনো বোটিং করার ব্যবস্থা নেই, পুরোটাই পাড়ে দাঁড়িয়ে সৌন্দর্যটা উপভোগ করতে হবে। বারাসত থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত এই ব্লু লেকটি হচ্ছে একটা হিডেন জেম যাকে বলে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে নীলগিরি হিলস, আর ওই ব্লু লেকটাও কিন্তু নীলগিরি হিলসের কাছেই একবারে ছিল। এরপর গন্তব্য পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল, কিন্তু যাওয়ার পথে মাঝ রাস্তায় পড়লো হচ্ছে নীলগিরি রাজবাড়ি। আর নীলগিরি রাজবাড়ির ঐতিহাসিক গুরুত্ব অনেকটাই। এছাড়াও প্রত্যেকটা দেওয়ালে যে কারুকার্যগুলো ছিল সেগুলো পুরো অতুলনীয় যাকে বলে। এরপর আমরা আস্তে আস্তে যাব হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। পঞ্চলিঙ্গেশ্বরে যাওয়ার আগে যেটা হবে, প্রায় 1/2 কিলোমিটার মতো আমাদের হাঁটতে হয়েছিল। হেঁটে চলেছি। তারপর মাঝখানে যেটা হয়, একটুখানি খিদেও পেয়ে গেল। তো হঠাৎই দেখি যে সেখানে সুইট কর্ন যেটাকে বলে,
ওই সুইট কর্ন মাখা বিক্রি হচ্ছিল। তো আর কি আমরা থেমে থাকতে পারি, তাই বললাম যে কাকু দাও তো 2 প্লেট। তো দুজন মিলে আরামসে সেটা খেলাম। তারপর আরও যেতে 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 রাস্তাঘাটে মানে বিভিন্ন রকম কি বলবো মেলা টাইপের বসেছিল, সেটা দেখতে 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 গেলাম। ওখানে গিয়ে শুনলাম যে পঞ্চলিঙ্গেশ্বর টেম্পলে যাওয়ার জন্য প্রায় 300 সিঁড়ি অতিক্রম করতে হবে। তো যাই হোক, আমরা ওইখান থেকে ফিরে এসে উঠেছিলাম অর্পিতা বিচ রিসোর্টে। আর অর্পিতা বিচ রিসোর্টে পরের দিন সকালবেলা একটা জলখাবারের টেবিল, যেখানে পুরো বুফে সিস্টেমে ছিল, কোনো খাবার বাদ ছিল না। সাউথ ইন্ডিয়ান থেকে শুরু করে মানে লিটারেলি কোনো খাবার বাদ ছিল না সেখানে। আর তেমন সুস্বাদু খাবার দাবার সব। ইভেন ওখানে একটা তরমুজ খেয়েছিলাম, মানে তরমুজটা খেয়ে মনে হচ্ছিল যে পৃথিবীর বিশ্ববিখ্যাত তরমুজটা বোধহয় ওইখানেই ছিল। আর এই যে বর খাবার খেতেই ব্যস্ত। কেমন খাচ্ছ গো? শুধু এইসব চরম ভালো খেতে, ভালো খেতে তো? প্রতিটাই দোসা কোনটা বেশি ভালো লাগলো খেতে? সবকটাই ভালো, ওটা স্যান্ডউইচটা বেস্ট। চরম হয়েছে ভাই, সবকটা আইটেম এত ভালো খেতে, এত ভালো খেতে, এত ভালো খেতে। তো ডিমটা ফাটাবো। বন্ধ করবে দাও। আচ্ছা, সব খাওয়া শেষে এই তরমুজটাই বাকি আছে, তরমুজটাই রিভিউ দিচ্ছি। স্যান্ডউইচটাও বাকি আছে এখনো। স্যান্ডউইচ বাকি আছে। বিশ্বাস করুন, পৃথিবীর বিশ্ববিখ্যাত তরমুজ মনে হচ্ছে যখন খাচ্ছি। বন্ধ করো। সেদিনকে এত বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা এত কুয়াশা ছিল যে তার মধ্যেও আমরা পৌঁছে গেছিলাম চাঁদিপুর সি বিচে। সেখানে ঢেউ অনেক কম ছিল। তো যাই হোক, আমরা ওখান থেকে তাড়াতাড়ি চলে এলাম অর্পিতা বিচ রিসোর্টের সুইমিং পুলটাতে। দিয়ে সেখানে আমরা একটুখানি আনন্দ করলাম। আর এই যে ও শান্ত হয়ে বসে থাকলে তো আমার আবার একটুখানি ভালো লাগে না, তাই একটুখানি ওকে জ্বালানোর স্বভাব। যাই হোক, সব মিলিয়ে গোটা ট্যুরটা ভীষণ এনজয় করেছি। কলকাতা থেকে 4 ঘন্টার মধ্যে 2-3 দিনের মধ্যে ঘুরে আসার জন্য ডুবলাগাড়ি আর চাঁদিপুর হচ্ছে বেস্ট লোকেশন। তো আমরা ফেরার পথে এবার বাই বাই বলছি, আমরা বন্দে ভারতে করে ফিরছিলাম। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো একটা জার্নিতে, নেক্সট কোনো একটা ব্লগের সঙ্গে। তো ততক্ষণ অবধি বাই বাই।